নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। আজকের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের সবিশেষ নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কাশী কবিরাজের গল্প। আশা করি অনেক দিন আপনারা ভৌতিক গল্প শোনার সুযোগ পাননি। এতদিন ধরে আমরা আপনাদেরকে পুরাণ সম্বলিত বিভিন্ন কাহিনী শুনিয়ে যাচ্ছিলাম। আপনাদের রেসপন্সে আমরা খুব খুশি হয়েছি। তবে এবার অনেকেই আমাদের কাছে ভূতের গল্প শোনবার অনুরোধ জানিয়েছেন, তাই তাদের জন্য আমরা আবার ভূতের গল্পের সেগমেন্ট আনতে চলেছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। মাঝে মধ্যে আমরা আবার পুরাণ সম্বলিত বেশ কয়েকটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে বর্তমান অবস্থা অনুযায়ী ভৌতিক গল্পের বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়াই আপনাদের এবং আমাদের উভয়ের পক্ষেই প্রয়োজনীয়। যে বিষয়টির ক্ষেত্রে মানুষ অত্যাধিক গুরুত্ব দেখায়, সেই বিষয়টিকে এগিয়ে না নিয়ে যেতে পারলে শ্রোতারা মনক্ষুণ্ণ হবেন। এই ভেবেই আমরা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য ভৌতিক গল্পের যে সেগমেন্টটি ছিল সেটি রিনিউ করছে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরচিত কাশী কবিরাজের গল্প। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, আমি যাচ্ছি সনকপুর রুগী দেখতে। ভায়া, সেখানে যেতে অনেকটা পথ আমাকে অতিক্রম করতে হয় বই কি। একদিন বললে, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সেখানেও আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়। কলকাতায় মাসে 2 বার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা বেঁধেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালার ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না সেখানে। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন শুনি? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি প্রায় আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে নিয়ে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন, কোথায় চললেন? আরে বাবা, বৃষ্টি আসছে যে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল। বললে, একটু রানাঘাট যাতাম এই ট্রেনে। রুগী ছিল বুঝলে। কে রুগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারে জবাব দিয়েছে। 3 বার এক্সরে করতে গিয়েছিল। আমি বলেছি, ওসব এক্সট্রা ট্রেক্সট্রা আমার সঙ্গে লাগবো না। আমার মুখই এক্সট্রা। আমার হাসি পেল। নিজের যদি অত গুণ, তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা ঠিক আছে, তবে নিজে বিশ্বাস করি তাই বলি। তা তুমি যদি চা খাওয়াও তাহলে খেতেই পারি, একটু না হয় বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে, কি বলুন কবিরাজ মশাই? বাড়বে কি ভায়া,
বরাবরই আছে। আমার তান্ত্রিক কবিরাজি, যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো। বলেন কি? এই জন্যেই তো আমার পসার, শুধু ঝরানো আর কাড়ানো। ঝাড়িয়ে লোক সারিয়েছেন? আরে, এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়েই যে সারিয়েছি। বটে। তোমরাই ইংরেজি লেখাপড়া জানো কিনা সমস্ত অবিশ্বাস করো জানি, ভূত মানো। এই রে, ঝাড়পুক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছলো যে লোকটা, কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, যদি বলি মানি নে? তা তো বলবাই, ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসেছে, তাহলে একটা গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিকে অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, কাশীনাথ ওদের বাড়িতে গিয়ে দেখে সেখানে একেবারে ছন্ন ছাড়া অবস্থে। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহল বাড়ি। দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে সবই ভগ্নপ্রায়, পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিখের গর্ত, কাঠবিড়ালির বাসা। সামনে বড় একটা আধমজা দিঘি পানায় একেবারে ভর্তি। সন্ধ্যের কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাড়া বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমারে বলতে পারিনি। ভয় পাওয়া আর ভয়কে চোখের সামনে দেখা, দুই যদি এক হতো তাহলে তো হয়েই যেত। ভয়ও না, আনন্দও না। কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি, এই ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাবু, আমার হয়। এমনই। অন্য কোথাও হয়েছে? আরো 2-1 বার হয়েছে এমনই, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি, শোনো না। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে তাকে খাওয়ালো। রোগী কতিঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে কাশী খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশের বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্যে শয্যে প্রস্তুত। উৎকৃষ্ট শয্যে, দামি নেটের মশারি,
কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের মধ্যে বাটিতে পানও রাখা আছে। সব ব্যবস্থা অতি পরিপাটি ছিল বইকি। আমি বললাম, বড়লোকের বাড়ির বন্দোবস্ত, যা হয় আর কি। হাজার লোক, হাজার হোক, যতই বলি না কেন, বাড়িতে অনেক লোকের বাস। ওই হাজার হাজার লোকের মাঝে বনেদি ঘরে থাকা আমার মতন সাধারণের পক্ষে কি আর সম্ভব? আমি বললাম, তারপর কি ঘটল? কাশী কবিরেজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পরা একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল। এত রাত্রে বাইরের মাঠের থেকে এসে বাড়িতে ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ মনে হলো বটে, যতটুকু দেখেছে তা থেকেই যা বিচার করলাম আর কি। যাক, সে এসেছে কবিরেজি করতে, অত শত খোঁজ তার কি দরকার? যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত হবে কবিরেজ মশাই? রাত একটার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয়ও নেই। না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায় আর কি। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা, ধপধপে ফর্সা, আধ জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল কিনা আমি দেখিনি। আচ্ছা, আপনাকে কি সে টের পেয়েছিল? কোনো দিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরেজ নির্বিরোধী ভালো লোক। সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্য নয়। কাশী কবিরাজ এক অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখে মুখে ঘুম আসে নাই বা কেন? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে একেবারে তড়াক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল কেন? আপনি তো মাঠের কথা উল্লেখ করেননি। করতাম, সে একেবারে একদমই একা। তারপরে আবার অত রাত। তা আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাত্রে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে, তা কখনো দেখিও নি আর ভাবতেও পারিনে। কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে। এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে, শিগগির আসুন কবিরেজ মশাই, রোগী কেমন একটা করছে যেন।
কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যি খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয়। যা হোক, তখনকার মতন ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউড়ির ঘরে। পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরেজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। কবিরেজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ তো খুব খুশি, জমিদার বাবুও বেশ প্রফুল্ল। সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরেজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না ওর। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলো, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলো কাশী কবিরাজ সেই ঘোমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে কি, কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট হবে। তারপর কাশী কবিরেজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকলো। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে ঘরে। এ কি কবিরেজ মশাই, ঘরে বলে আপনি চুপ করে গেলেন যে? সেখানে কি আলো ছিল? আরে বাবা, কি হলো বলবেন তো? কবিরেজের মন তখন বড় বিপদগ্রস্ত। বাড়িতে রুগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরেজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্রেক হয়, এমনই চেহারা। কাশী কবিরেজকে বলল, তুমি এখানে থেকো না, চলে যাও, চলে যাও এখান থেকে। বিস্মিত স্তম্ভিত কাশী কবিরেজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল, আপনি কে মা? কে আপনি? সে আমি যেই হই না কেন, তুমি এখান থেকে যাবে কিনা? মা, আমি চিকিৎসক, রুগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি যাব কিভাবে? তুমি এই রুগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। কি করে আপনি জানলেন যে রুগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। কাশীনাথ কবিরেজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বললে, আপনি আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পরে আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে।
আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই। তুমি তুমি কেন অপযশ করবে? ঘরের ছেলে, যাও, ঘরে ফিরে যাও। আমি আমার ছেলের যন্ত্রণা যে আর সহ্য করতে পারি নে। আমি মারা যাওয়ার পর থেকে ছেলেটা যে একেবারে শয্যাশায়ী। কাশীনাথের সমস্ত শরীর একেবারে হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বললে, মা, মা, একটা কথা। আমি জমিদার বাবু, মানে আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন মা। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত নাকি? বউটি বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। আমার ছেলেটিকে ছেড়ে দিতে কি অসুবিধা? ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে বলুন? সব দিক বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব বলছি তাকে খুলে। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি সে চেষ্টা করি মা, একবারটি সেই চেষ্টা করি। আচ্ছা বেশ, করুন। বলেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার করে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রির শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় একেবারে মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এ কি নিয়তি নাকি ভুতুড়ে কাণ্ড? কবিরাজ মশাই থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, বলেন কি? হ্যাঁ মশাই, আচ্ছা এই মূর্তিখানা তোমার বিশ্বাস হয় কি যে আসল নাকি নকল? আমি বললাম, আপনার কোনো কথাতেই আমার অবিশ্বাস হয় না। আপনি যা বললেন তার সবটাই আমার বিশ্বাসযোগ্য বলেই মনে হয়। কিন্তু এরপর কি হলো কবিরাজ মশাই? দিব্যি মানুষের মতন, কোনো অস্বাভাবিক নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয়ও লাগলো না। একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনটাই মনে হয়েছিল। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো। রুগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালো ছিল না। তখনকার মতন সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বললে, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বলেননি নাকি? হ্যাঁ, গোড়া থেকেই বলেছি। বললাম, এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগেই সেখানে দাঁড়িয়েছিলেন। তা উনি কি বিশ্বাস করলেন আপনার কথা? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি। আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি, আমি সব জানি।
ওর সৎমা ওর ওপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো। এ সংস্রবে আর আনবো না, বিশ্বাস করুন। আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি না তা না, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল যে, কিন্তু আমার এই নতুন পক্ষের স্ত্রী যে কিছুতেই শুনতে চায় না। জমিদারের সাথে কথা শেষ হলো। জমিদার বাবু কাঁদতে কাঁদতে নিজের ঘরের অভিমুখে চলে গেলেন। তবে রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পরে কাশী কবিরেজ পথ্য দিলেন তার রোগীকে। আমি বললাম, ওর মাকে আর দেখেননি? আসেননি তারপর আপনার কাছে আর? কবিরেজ মশাইয়ের ওষুধে কাজ হয়েছিল বলেই হয়তো আমি তাকে আর দেখতে পাইনি। তবে সেই যাত্রায় কিন্তু সেই ছেলেটি বেঁচে গিয়েছিল। তা কি বিশ্বাস হলো সেই কাহিনী? হ্যাঁ কবিরাজ মশাই, বিশ্বাস না হওয়ার তো কিছু নেই। আপনি কত সুন্দর করে যে কাহিনীটা আমার সামনে তুলে ধরলেন, তাতে বিশ্বাস না করে আর যাই বা কোথায়। আপনারা এতক্ষণ শুনছিলেন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন, কাশী কবিরাজের গল্প। লেখক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরচিত কাশী কবিরাজের গল্পটি আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে। এমন গল্প আগামীতে আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসকে। এখনো পর্যন্ত যারা ফরেস্ট শ্যাডোজকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কাশী কবিরাজের মতন এমন আরও উল্লেখযোগ্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। পুরনো ভৌতিক ইতিবৃত্তকে নতুন বিস্তারিত বিবরণের মধ্যে দিয়ে নব রূপে আপনাদের সামনে প্রকাশ পেতে দেখলে আমাদেরও ভালো লাগবে। আশা করি এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই পরিবেশনাকে এগিয়ে নিয়ে যেতে সম্ভব করে তুলবেন, সমর্থন দেবেন এবং এইভাবেই সার্থক হবে আমাদের যৌথ উদ্যোগ। আমি সঞ্চারী ভট্টাচার্য আজকে তবে আসি। দেখা হবে আবার পরে অন্য কোনো দিন, অন্য কোনো গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।